সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের অষ্টম পরিচ্ছেদের বাংলা বানানের নিয়ম নিয়ে। আজকে আমরা এই পাঠে যা শিখব, বাংলা বানানে মূর্ধন্য ও দন্তন্য এর ব্যবহার, বাংলা বানানে মূর্ধন্য ষ এর ব্যবহার, বাংলা বানানে রেফ ফলা এর ব্যবহারের নিয়মসমূহ। প্রথমেই আসি আমরা মূর্ধন্য এবং দন্তন্য এর ব্যবহার। আমরা জানি বাংলা যে শব্দসমূহ রয়েছে, উৎস অনুযায়ী এই শব্দসমূহকে 5 ভাগে ভাগ করতে পারি। তৎসম, তদ্ভব, অর্ধতৎসম, দেশি, বিদেশি, এই 5 ভাগে আমরা ভাগ করতে পারি। তো তৎসম শব্দে আমরা দন্তন্য এর স্থলে মূর্ধন্য ষ ব্যবহারের যে রীতি, এই রীতিকে আমরা বলে থাকি নত্যবিধান। আর অন্য ষ এর স্থলে মূর্ধন্য ষ এর ব্যবহারের যে নিয়ম, এটাকে আমরা বলে থাকি সত্যবিধান। তো বাংলা বানানে মূর্ধন্য ও দন্তন্য এর ব্যবহারের নিয়মে আসব। প্রথমে যুক্ত ব্যঞ্জনে তৎসম শব্দে ট বর্গীয় ধ্বনি, আমাদের বর্গ রয়েছে 5টি, ক, চ, ট, ত, প। আমাদের বর্গ রয়েছে 5টি, ক, চ, ট, ত, প। এই 5টি বর্গের ট বর্গীয় যে ধ্বনি, এই ট বর্গীয় ধ্বনির যে বর্ণসমূহ রয়েছে ট, ঠ, ড, ঢ, এর পূর্ববর্তী দন্তন্য ধ্বনি মূর্ধন্য ধ্বনিতে পরিণত হবে। এটা নত্যবিধানের একটি নিয়ম। যেমন কণ্টক, কণ্টক বা কাণ্ড, কাণ্ড, কণ্টক, কণ্টক, তারপরে লণ্ঠন, লণ্ঠন, ঠান্ডা ইত্যাদি শব্দ। উপকণ্ঠ, লুণ্ঠন, অকাল কুষ্মাণ্ড, তারপরে চণ্ডী, দণ্ড, পণ্ডিত ইত্যাদি শব্দেও আমরা মূর্ধন্য ব্যবহার করব। অর্থাৎ এটা যুক্ত ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন অর্থাৎ ন প্লাস ড, এই বর্ণটি হয়েছে 9 ড। ট বর্গীয় যেসব ধ্বনি রয়েছে ট, ঠ, ড, ঢ, এই ধ্বনিসমূহের সাথে সবসময় আমাদের মূর্ধন্য ন ব্যবহৃত হবে, মূর্ধন্য ন ব্যবহৃত হবে। এরপরে আসি আমরা দ্বিতীয় সূত্রে। দ্বিতীয় সূত্র কি বলছে? তৎসম শব্দ রি অথবা রিকার, রেপ্র অথবা র ফলা। আমাদের রি ধ্বনি রয়েছে, রি ধ্বনি রয়েছে, এর কার চিহ্ন রয়েছে রিকার, যেমন কৃষক শব্দে, অথবা র ধ্বনি অথবা র এর ফলা, র ফলা, অথবা র এর ফলা আরও একটা রয়েছে আমাদের রেপ ফলা, রেপ ফলা, মূর্ধন্য ষ, রেপ ফলা, মূর্ধন্য ষ, ক্ষীয়, মূর্ধন্য ষ, ক্ষীয়, অর্থাৎ ক্ষীয় একটি যৌগিক ধ্বনি, ক প্লাস মূর্ধন্য ষ ইকুয়াল ক্ষীয়। এই ধ্বনিসমূহের পর সবসময়, এই ধ্বনিসমূহের পর সবসময় আমাদের মূর্ধন্য ন ব্যবহার করতে হবে। এরপর সবসময় আমাদের কি ব্যবহার করতে হবে? মূর্ধন্য ন, মূর্ধন্য ন, অর্থাৎ যেটা অর্ধমাত্রা আমাদের। বুঝতে পারলাম? যেমন তৃণ, ঋণ, অরণ্য, ত্রাণ, বর্ণ, বিদূষণ,
তারপর ক্ষণ, ক্ষণিক ইত্যাদি। এবারে আসবো আমরা একই শব্দের মধ্যে যদি রি, রিকার, র, রফলা, মূর্ধন্য স অথবা কিও যে কোনো একটি বর্ণের পর স্বরবর্ণ ক বর্গীয় ধ্বনি এবং অন্তর্জ, অন্তস্থ, হ, অনুস্বর ইত্যাদি বর্ণগুলো থাকে, এক বা একাধিক বর্ণ থাকে, পরবর্তী বর্ণগুলো মূর্ধন্য হয়। যেমন অগ্রহায়ণ, একটা বাংলা মাসের নাম। অগ্রহায়ণ, অকর্মণ্য রেপের পর রয়েছে। এরপরে রয়েছে অপেক্ষমান, বক্ষমান, ম্রিয়মান ইত্যাদি শব্দে আমরা কি মূর্ধন্যকে ব্যবহার করে থাকব। এরপরে আসি আমরা কিছু উপসর্গ রয়েছে। উপসর্গ কি? কতগুলো অব্যয়জাত শব্দাংশ যার নিজস্ব কোনো শব্দ নেই, অর্থ নেই, অন্য শব্দের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করতে পারে, তাকে আমরা বলি উপসর্গ। তো কতগুলো উপসর্গ রয়েছে, এগুলো সংস্কৃত উপসর্গ পুর, পরা, পরি, নির। এই উপসর্গগুলোর পর নম, নস, নুত, নি, অন, হন প্রভৃতি যদি ধাতু থাকে অর্থাৎ ক্রিয়াপদের মূল যদি থাকে, তাহলে তার দন্তধ্বনি অর্থাৎ দন্তন্য মূর্ধন্যতে পরিণত হবে। যেমন প্রণাপ, প্রণাম, প্রণব, প্রণিপাত, প্রণীত। পড়ার পরে দেখো পরায়ণ, পরাহ্ন। এরপর দেখো পরির পরে পরিণতি, তারপরে পরিণাম, পরিণয় ইত্যাদি। এরপর নিরের পরে আছে নির্ণীত, নির্ণয়, নির্ণায়ক, নির্ণায়ক, নির্ণায়ক। এখানে কি হবে? রেপের জন্য বা নির উপসর্গের জন্য, এখানে নির উপসর্গের জন্য কি হলো? দন্তন্য হয়ে গেল মূর্ধন্যয়ে পরিণত। এবারে আসবো আমরা যুক্ত ব্যঞ্জন গঠনে অতৎসম শব্দে। কি বলছি? যুক্ত ব্যঞ্জন গঠনে অতৎসম শব্দে ট বর্গের পূর্বে দন্তন্য হয়। আগেরগুলো ছিল কি তৎসম শব্দ, এবার কি অতৎসম শব্দ, অর্থাৎ যেগুলো যে শব্দসমূহ সংস্কৃত থেকে আসে নাই, অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি বা মিশ্র শব্দ। তার বেলায় কি হবে? কখনো টবর্গীয় ধ্বনির সাথে মূর্ধন্য যুক্ত হবে না, সেখানে হবে দন্তন্য যুক্ত। যেমন ইন্টারনেট শব্দটির সাথে আমরা পরিচিত, ইন্টারনেট, ইন্টারনেট, ইন্টার, প্রিন্টার। তারপরে যদি আসি আমরা টেন্ডার, প্যান্ট, প্যান্ট, ব্যান্ড, লন্ডন, এগুলো কি সবই অতৎসম শব্দ। এই শব্দের বেলায় কি ট বর্গীয় ধ্বনির সাথে কি যুক্ত হবে? ট বর্গীয় ধ্বনির সাথে দন্তন্য যুক্ত হবে। ট বর্গীয় ধ্বনির সাথে দন্তন্য যুক্ত হবে। এবারে আসি আমরা দন্তন্যর আরও একটি ব্যবহার। কি সেটি? দন্তন্যর আর একটি ব্যবহার, সেটি আছে যুক্ত ব্যঞ্জন গঠনে তৎসম, অতৎসম সকল প্রকার শব্দে। আমাদের 5টি বর্গ রয়েছে, তার মধ্যে ত একটি বর্গ। এই ত বর্গীয় ধ্বনির সাথে, ত বর্গীয় ধ্বনির সাথে সবসময় দন্তন্য যুক্ত হবে। সে তৎসম হোক, আর তদ্ভব হোক, আর দেশি হোক, আর বিদেশি শব্দ হোক, সবসময় কি হবে? দন্তন্য যুক্ত হবে। যেমন অনন্ত, অনন্ত, তাহলে কি ত বর্গীয় ধ্বনি। গ্রহন্ত, ত বর্গীয় ধ্বনি। বৃন্ত, কি ত বর্গীয় ধ্বনি। তথ, দধ,
দ্বন্দ্ব, ত থ দ ধ, দন্তন্য, এর সাথে কি হবে দ্বন্দ্ব, নয় দ, কি হবে দন্তন্য। এখানে মূর্ধন্য কোনো ক্রমেই যুক্ত হবে না। পরান্ন, রান্না, সান্নিধ্য, তাহলে কি হলো আমরা পেলাম কি এখানে এই ত বর্গীয় যে ধ্বনি রয়েছে ত বর্গীয় ধ্বনির সাথে সবসময় আমাদের যুক্ত ব্যঞ্জন যখন গঠিত হবে সব সময় আমাদের দন্তন্য যুক্ত হবে যে কোনো শ্রেণীর শব্দে। এবারে আসবো আমরা বিকল্প আরও একটি রুল, অর্থাৎ দন্তন্বয়ের ব্যবহারে একটি রুল। সন্ধি ও সমাসযোগে গঠিত শব্দ, শব্দ গঠনের আমরা উপায় দেখেছিলাম, সন্ধি আমরা পড়েছি দ্বিতীয় অধ্যায়ে। সন্ধি ও সমাস, সমাস ও শব্দ গঠনের একটি প্রক্রিয়া। এই সন্ধি ও সমাস সাধিত যে শব্দসমূহ রয়েছে এখানে দন্তন্বয়ের উচ্চারণ বহাল থাকবে। কি থাকবে? দন্তন্বয়ের উচ্চারণ বহাল থাকবে। যেমন দুর্নাম, দুর্নিবার, নির্বিশেষ, শিক্ষাঙ্গন, শিক্ষাযোগ অঙ্গন, শিক্ষাঙ্গন, নেই অন্তর্জার, অনন্ত, সমাসসাধিত শব্দ। অহর্নিশ, এটা সন্ধিসাধিত শব্দ। ক্ষুণ্ণিবৃত্তি, সন্ধিসাধিত শব্দ। তাহলে কি হলো আমাদের এই যে সন্ধি বা সমাসসাধিত যে শব্দ হবে সেখানে আমাদের নত্যবিধানের যে নিয়ম অনুযায়ী মূর্ধন্য বসবে সে বসবে না। সাধারণত বাংলা ক্রিয়াবাচক শব্দে দন্তন্বয়ের ব্যবহার হবে, মূর্ধন্যয়ের ব্যবহার হবে না। যেমন করেন, ধরেন, মারেন, ছাড়েন ইত্যাদি, এখানে দন্তন্বয়ের ব্যবহার হবে। রেপ্র থাকা সত্ত্বেও দন্তন্য আমরা ব্যবহার করব। তদ্ভব দেশীয় বিদেশি শব্দে, অর্থাৎ তৎসম শব্দ ব্যতিরিক্ত আর সকল প্রকার শব্দে দন্তন্বয়ের ব্যবহার করব। যেমন আপন, আয়রন, কুর্নিশ, কুর্নিশ, কোরআন, গ্রিন, চিরুনি, ঝর্ণা, ধরন, বার্নিশ, মেরুন, লণ্ঠন, শিহরণ, হর্ন ইত্যাদি। চলে গেল আমাদের নয়ের ব্যবহার, অর্থাৎ মূর্ধন্য ও দন্তন্বয়ের ব্যবহার চলে গেল। এবার আসবো আমরা শয়ের ব্যবহার, অর্থাৎ মূর্ধন্য শয়ের ব্যবহার। মূর্ধন্য শ এর ব্যবহার, মূর্ধন্য শ এর ব্যবহার কি হবে? রিকার কিংবা রি ধ্বনি এর কার চিহ্ন এরপরে সবসময় মূর্ধন্য শ হবে। যেমন ঋষি, কৃষি, কৃষক, কৃষ্ণ ইত্যাদি। রেপ ধ্বনি এর রূপ নিয়ে রেপের ধ্বনি রেপ রূপ, অর্থাৎ রেপ ফলা যখন হবে কোনো ব্যঞ্জনের মধ্যে বসলে ওই ব্যঞ্জনের পর মূর্ধন্য শ হয়, যদি শ থাকে তখন মূর্ধন্য শ হয়। যেমন ঈর্ষা, বিমর্ষ, মুমূর্ষ, শীর্ষ, সুষমা ইত্যাদি। অ আকার ছাড়া অন্য স্বরধ্বনি ক রেপ্র বর্ণের পরবর্তী দন্তস্ব মূর্ধন্য শ এ পরিণত হবে। যেমন ঈষৎ, উষা, ঈষৎ, উষা, এসোনা, কোষ, বর্ষণ, বর্ষণ, বিষম, ভবিষ্যৎ, সুষমা। রস্বই ও রস্যুকারান্ত কিছু উপসর্গ, রস্বই ও রস্যুকারান্ত কিছু উপসর্গের পরে সাধারণভাবে মূর্ধন্য শ ব্যবহৃত হবে। যেমন অভিষেক, তারপরে সুষুপ্ত ইত্যাদি। অনুষঙ্গ, যুক্ত ব্যঞ্জন গঠনে তৎসম শব্দে ট বর্গীয় ধ্বনির পূর্বে, কি বলছি, যুক্ত ব্যঞ্জন যদি গঠিত হয়
বর্গীয় ধ্বনি তৎসম শব্দে সবসময় মূর্ধন্য ষ এর ব্যবহার হবে। যেমন যেমন উপদেষ্টা, কষ্ট, কাষ্ঠ, গোষ্ঠী, গোষ্ঠ, ভূমিষ্ঠ, শ্রেষ্ঠ, সুষ্ঠ ইত্যাদি। এখানে কি বর্গীয় যত ধ্বনি আছে তার পূর্বে এই তৎসম শব্দে কি হবে? মূর্ধন্য ষ এর ব্যবহার হবে। এবারে আসি আমরা যুক্ত ব্যঞ্জন গঠনে তৎসম অতৎসম সকল শব্দে যে কোনো প্রকার শব্দে বর্গীয় ধ্বনির সাথে দন্ত স যুক্ত হবে। যেমন অস্ত, ইস্তেফা, ওস্তাদ, কস্তুরী, কাস্তে, জবরদস্তি, স্থান, স্থানীয় ইত্যাদি। যুক্ত ব্যঞ্জন গঠনে তৎসম অতৎসম সকল শব্দে বর্গের পূর্বে তালব্য স ব্যবহার করতে হবে। বর্গীয় ধ্বনির পূর্বে তালব্য স ব্যবহার করতে হবে। যেমন বৃশ্চিক, বৃশ্চিক বর্গীয় যে ধ্বনি রয়েছে তালব্য স যোগ স, অর্থাৎ বর্গীয় ধ্বনি স স জ ঝ এর সাথে সবসময় তালব্য স যুক্ত হবে। তাহলে আমরা কি পেলাম? মূর্ধন্য ষ, দন্ত স, তালব্য স এর কিছু ব্যবহার পেলাম। এবার আসবো আমরা রেফের ব্যবহার নিয়ে, বাংলা বানানে রেফের ব্যবহার নিয়ে। রেফের পর কোথাও তৎসম অতৎসম শব্দে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না, অর্থাৎ দুটো ব্যঞ্জন ব্যবহৃত হবে না। যেমন কর্য, এখানে এরকম হবে না, কর্য এরকম হবে না। বা সূর্য, শর্ত, শর্ত, কর্ম, কার্য, রেফ ফলা এর পরে ব্যঞ্জনের দ্বিত্বতা কখনো হবে না। তাহলে আমরা আজকে আলোচনা করলাম বাংলা বানানে মূর্ধন্য ও দন্তন্যর ব্যবহারের নিয়ম, এরপর মূর্ধন্য স, দন্ত স, তালব্য স ব্যবহারের নিয়ম, রেফ ফলা ব্যবহারের নিয়ম নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই অনুধাবন করতে পেরেছো আজকের পাঠ। আজকে আমরা বাড়ির কাজ দিচ্ছি, এখন তোমরা খাতায় তুলে নাও। বাংলা বানানের মূর্ধন্য ষ ব্যবহারের চারটি নিয়ম লেখো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বাড়ির কাজ হিসাবে বাংলা বানানের মূর্ধন্য ষ ব্যবহারের চারটি নিয়ম লেখো, এই প্রশ্নটি উত্তর করে নিয়ে আসবে। আজকের পাঠ এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।